অন্ধকারের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন বৃদ্ধা। এখন প্রায় মধ্যরাত। এক স্বচ্ছ কুয়াশার আস্তরণ এই পাহাড়ি গ্রামের বুকে তার চাদর বিছিয়ে দিয়েছে যেন। তারই মধ্যে লণ্ঠন হাতে একটা চা বাগানের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন বছর 70-এর এই বয়স্ক মহিলা। বুকের ভেতরটা তার কেমন যেন দুরু দুরু করছে। গত 4 দিন হল তার বছর 9-এর নাতনি আচমকাই রাতের বেলায় উধাও হয়ে যাচ্ছে। কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। সারা রাত অক্লান্ত খোঁজার পর কোনোদিন হয়তো ঝর্ণার ধারে, কোনোদিন হয়তো জঙ্গলের সম্মুখে তাকে পাওয়া যাচ্ছে, তাও আবার সম্পূর্ণ অচেতন অবস্থায়। কে কে ওখানে? কুয়াশা ঘেরা চা বাগানের মধ্যে লণ্ঠনটা ধরে এদিক ওদিক ভালো করে নিরীক্ষণ করলেন তিনি। লণ্ঠনের আলোয় বেশি দূর অবধি দেখতে পাওয়ার উপায় নেই, তবু ওনার যেন মনে হলো কেউ যেন এই চা বাগানের অন্ধকারে ঘাপটি মেরে বসে ওনাকে অনেকক্ষণ ধরে খেয়াল করছে। তাহলে কি ওনার মনের ভুল? ঠিক এই মুহূর্তে ওনার ঠিক পেছনের ঝোপটা একবার নড়ে উঠল। সঙ্গে সঙ্গে বৃদ্ধা চমকে উঠলেন। না, এবার ওনার মোটেই ভুল হয়নি। ওনার ষষ্ঠ ইন্দ্রিয় ওনাকে জানান দিচ্ছে যে এই মুহূর্তে এই চা বাগানে উনি ছাড়াও অন্য কেউ একজন উপস্থিত আছে। কিন্তু আরও কিছু ভাবার আগে আবারও ওনার ঠিক ডান পাশের ঝোপটা নড়ে উঠল। কে কে ওখানে? দিদিভাই, দিদিভাই তুমি? হ্যাঁ। বৃদ্ধার গলার স্বর কাঁপছে। প্রায় জন্ম থেকে এই চাপটুক গ্রামের মাটিতে বড় হয়েছেন বিজয়। তার শরীরে এখানকার স্থানীয় আদিবাসী দিমাসা সম্প্রদায়ের রক্ত বইছে। সেই তরুণী বয়স থেকে আজ অবধি খুব কম বিষয়েই তার ভয় লেগেছে। তবে আজকের ঘটনাটা অন্য। দিদিভাই, ওখানে কি তুমি? হ্যাঁ দিদিভাই। আরও একবার কাঁপা কাঁপা কণ্ঠে কথাটা বললেন বিজয়। তার লণ্ঠনের ক্ষীণ আলো কুয়াশার পর্দা কেটে এবার গিয়ে পড়ে ঝোপের ওপর। পরক্ষণেই আবারও নড়ে ওঠে ঝোপ, ঠিক যেন কোনো জন্তু ওই ঝোপের আড়ালে চুপটি করে বসে আছে। বৃদ্ধার বুকের ভেতরে একটা চোরা আতঙ্ক খেলা করছে এই মুহূর্তে। হোজাইয়ের বলা কথাগুলো কানের সামনে আরও একবার যেন বেজে উঠল ওনার। দিদিভাই, আমার সঙ্গে এমন দুষ্টুমি করে না। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বলছি। মা তোমায় কত খুঁজছে বলো তো। এসো। ঝোপটা আবারও নড়ছে। তার সামনে এসে লণ্ঠনটা ডান হাতে তুলে ধরে স্থির হয়ে দাঁড়ালেন বৃদ্ধা। এই অন্ধকার রাতে এই নির্জন পাহাড়ি গ্রামের তস্য নির্জন এই চা বাগানে দাঁড়িয়ে ওর গায়ে কেমন যেন কাঁটা দিচ্ছে। এই ঝোপের আড়ালে উনি যা ভাবছেন তাই আছে তো, নাকি আচমকাই পায়ের কাছে একটা শীতল হাতের স্পর্শ অনুভব চমকে উঠলেন তিনি। ওনার পায়ের কাছে কেউ একটা ঠান্ডা হাত ছোঁয়ালো মনে হলো। পরক্ষণেই ওনার চোখের সামনে ঝোপটা আবার নড়ে উঠল। আর তারপরেই ঝোপের মধ্যে থেকে লণ্ঠনের আলোয় দেখা গেল একটা বাচ্চা মেয়ের মুখ। মেয়েটা মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। হে ঈশ্বর, এ কি অবস্থা হয়েছে ওনার নাতনির! তার চোখের ওপর থেকে থুতনি পর্যন্ত কাটা দাগ, যেন ছুরি দিয়ে কেউ চিড়ে দিয়েছে। আর আর ও কি, ওনার নাতনির মুখে ওগুলো কি লেগে আছে লাল লাল? ওগুলো কি জমাট বাঁধা রক্তের ছোপ? দিদিভাই, এত রাতে এখানে কি করছো? চলো চলো, বাড়ি যাই, চলো। আমার তো কোনো বাড়ি নেই। এই পাহাড়ই আমার ঘর। এই জঙ্গল
আমার চারণ ক্ষেত্র। তুই জানিস না আমি কে? দিদি ভাই অমন করে না। এসো এবার, এসো, বাড়ি চলো। বৃদ্ধার কথায় মেয়েটির মুখে এবার ফুটে ওঠে ভয়ঙ্কর কুটিল একটা হাসি। পরক্ষণে সে একই রকম কর্কশ কণ্ঠে ফিসফিস করে বলে, তুই যাকে খুঁজতে এসেছিস সে আমি নই। আমার কাজে বাধা দিস না। এই শরীরটা তোর নাতনির নেই রে। এই শরীরটা এখন আমার। আর আমি কে তুই জানিস না? বাচ্চা মেয়েটা থামে, তারপর ফের একই রকম ভাবে বলে, প্রমাণ চাস? প্রমাণ চাস আমার উপস্থিতি? বৃদ্ধা নীরব হয়ে থাকে। কেন কে জানে, আচমকাই ওনার হাঁটুর নিচ থেকে কাঁপুনি শুরু হয়েছে। শরীরটা কেমন ভারী ভারী লাগছে যেন। উষ্মি এসব কি বলছে? মেয়েটা এবার হাসে, ফের বলে, আজ থেকে 40 বছর আগে এই চা বাগানে তুই একটা ছেলের সাথে এসেছিলিস। এখানে সন্ধেবেলায় চা বাগানের ভেতর তোরা। না, চুপ করো, চুপ করো, চুপ করো। বৃদ্ধার সারা শরীর থরথর করে কাঁপছে। এ কি করে সম্ভব? আজ পর্যন্ত তার তরুণী বয়সের যে গোপন কথাটা কারুর জানা তো দূরের কথা, কল্পনা করাও অসাধ্য, সেই ঘটনার কথা এই মেয়ে জানল কি করে? তাহলে কি সত্যি? বৃদ্ধার বুকের ভেতর চাপা অস্বস্তি ক্রমশ বাড়ছে। ঈশ্বর, ওনার সামনে দাঁড়িয়ে থাকা এই 9 বছরের বাচ্চা মেয়েটার ভেতর কোনো অশুভ শক্তি বাসা বেঁধেছে। হোজাইয়ের কথাই কি ঠিক তাহলে? আর কি কোনো আশা নেই? এবার কোনো মতে একটা ঢোক গিললেন বৃদ্ধা। তারপর কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, কে কে তুমি? কি চাও? কেন আমার নাতনির সঙ্গে এরকম করছো? পরের মুহূর্তে বাচ্চা মেয়েটা আবারও একই রকম হিম শীতল হাসি হেসে উঠল। ধীরে ধীরে এবার উঠে দাঁড়িয়ে সে হাত দিয়ে ইশারা করল বৃদ্ধার মাথাটাকে নিচে নামানোর জন্য। বৃদ্ধা মাথাটা নিচু করতেই সে তার কানে ফিসফিস করে বলে উঠল, আমি কি শুনবি? বৃদ্ধা কিছু বলার আগে আবারও সেই ফিসফিসে কণ্ঠস্বরটা শোনা গেল, আমি শব্দ। সঙ্গে সঙ্গে বৃদ্ধার সারা শরীর তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল যেন। উনি কি ঠিক শুনলেন? কি কি নাম বলল ওনার নাতনি? সপ্ত? কিন্তু এ কি করে সম্ভব? আর কিছু বুঝে ওঠার আগে বৃদ্ধা অনুভব করলেন দুটো হাত আসরিক শক্তিতে ওনার গলাটা চেপে ধরেছে সজোরে। উনি ছটফট করছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ক্রমশ নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চারিদিকে সমস্ত কিছু অন্ধকার হয়ে যাওয়ার আগে উনি শুধু বিস্মিত দৃষ্টিতে দেখলেন ওনার গলা যে দুটো হাত টিপে ধরেছে তা ওনার নাতনির নিজের হাত নয়, বরং আচমকাই ওর পিঠ থেকে গজিয়ে ওঠা সেই দুটো শীর্ণকায় রাক্ষসে হাত দুটো।
দুজন মানুষকে আপনি খাবারে বিষ মিশিয়ে হত্যা করেছেন, আরেকজন মানুষের ক্ষেত্রে অ্যাটেম্পট টু মার্ডার। আপনার কি মনে হয় আপনি এত সহজে ছাড়া পেয়ে যাবেন? কথাটা বলে মুখে এক ছিলি পান চালান করল জ্যোতি। এমনিতেই সকাল থেকে ওর মন মেজাজ ভালো নেই, তারপর এই হাফলং পুলিশ থানার যত পাগল সব ওর কপালে এসেই জোটে। ওর সামনে বসা মহিলাটি এবার মুখ তুলে চাইল। রুক্ষ বিধ্বস্ত চেহারা, চোখের তলায় জমাট বেঁধে আছে দীর্ঘ অনিদ্রার ছাপ, দৃষ্টিতে একটা উদাসীন ভাব। যা করেছি বেশ করেছি। ওই সারাং বাথারিকে খুন করলে তবে আমার শান্তি। পান চিবোতে চিবোতেই জ্যোতি এবার প্রশ্ন করল, সারাং বাথারি মানে হোলি প্যারাসাইন হাসপাতালের মালিক, ওর প্রতি আপনার এত রাগ কেন? ওর সামনে বসা মহিলাটি হাসে, ফের বলে, ওর জন্য আমার মেয়ে আমার কাছে নেই, কেবল ওর জন্য। সামনের টেবিলের ওপর দরাম করে একবার আঘাত করে মহিলাটি। পরক্ষণে কেবিনের চারিদিকে চোখ ঘুরিয়ে আচমকাই বলে ওঠেন, আহ উষ্মি, এখানে দৌড়োদৌড়ি কেন করছো? দেখছো না আমি আর এই দিদিমণি কথা বলছি? অদৃশ্য কার দিকে তাকিয়ে সেই মহিলা এবার বকা দেন। জ্যোতির ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। সেও কেবিনের ভেতর ভালো করে চেয়ে দেখে একবার। না, তারা দুজন বাদে এই মুহূর্তে কেবিনে আর কেউ উপস্থিত নেই। তাহলে আপনার নাম শালমী বরদলৈ। আপনার মা কদিন আগে আচমকা এক দুর্ঘটনায় মারা গেছে। আপনার মেয়ে মারা গেছে তার আগেই, কিন্তু আপনার মনে হয় আপনার মেয়ে বেঁচে আছে। আপনি ওকে দেখতে পান? শালমী এবার খিলখিল করে হেসে ওঠে। খুব স্বাভাবিকভাবেই সে বলে, না দেখতে পাওয়ার কি আছে? আমার মেয়ে তো আপনার পিছনেই দাঁড়িয়ে আছে, ভালো করে তাকিয়ে দেখুন। জ্যোতির এবার যেন একটু অস্বস্তি হয়। না, কেউ কোথাও নেই। এ মহিলা তো বদ্ধ উন্মাদ। কবে থেকে আপনি আপনার মেয়েকে দেখতে পাচ্ছেন? যেদিন থেকে আমি ওর মামলি হয়েছি, আমার জন্যই তো ওই পার থেকে এই পারে এসেছে। মাংরি? সেটা আবার কি? জ্যোতি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু শালমী এর উত্তর দেয় না, শুধু মাথা নিচু করে বসে থাকে। আপনার মেয়ের মৃত্যুতেও কিছু অস্বাভাবিকতা ছিল। ওর শরীরে একের অধিক হাত গজিয়ে উঠেছিল। রিপোর্টে এও লেখা যে মৃত্যুর আগে নাকি অস্বাভাবিক ভায়োলেন্ট হয়ে গিয়েছিল। এমনকি আমার মাকেও ওই মেরেছে। শালমীর কণ্ঠস্বর একই রকম নির্লিপ্ত, শীতল। জ্যোতির দিকে তাকিয়ে মৃদু হেসে এসে বলল, আপনার এই ফাইলে যা লেখা আছে আসল ঘটনা তার থেকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর ম্যাডাম। আমাদের সাথে কি কি হয়েছে আপনি তা কল্পনাও করতে পারবেন না। কি ঘটেছে আপনাদের সাথে? যা বলবো বিশ্বাস করতে পারবেন? আগে তো বলুন। বেশ, মন দিয়ে শুনুন তাহলে। প্রচণ্ড যন্ত্রণায় বিছানায় শুয়ে ছটফট করছে উষ্মি। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে। কি করি বলো তো মা? কতবার বলেছি জঙ্গলে অজানা ফল খাবি না। কি বাঁধিয়েছে কে জানে, এর মধ্যেই তো 3 বার রক্তবমি হলো। মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতেই বলল শালমী। বিজল দেবী তার নাতনির জন্য কি একখানা পাঁচন বানাচ্ছিলেন। শালমীর কথা শুনে তিনি বললেন, দেখো দেখি কি কাণ্ড, ব্যথা তো বাড়ছে বই কমছে না। কত করে বলছি নে যান ওই হাসপাতালে, চিকিৎসাটুকু শুরু তো হোক। না, ওই হাসপাতালে আমি মেয়েকে নিয়ে যাব না। তুমি জানো না ওখানে কিরকম পেশেন্ট আছে?
আমি নিজে ওখানে নার্সের চাকরি করে বলেই চাই না কোনো মতে ওই হাসপাতালে আমার মেয়ে যাক। সব জানি রে মা, তবে মেয়ের জীবনটা তো আগে বল, আগে তো প্রাণে বাঁচুক। তাই বলে ওরকম একটা হাসপাতালে যেখানে ওই মানুষগুলো আছে। কথাটা বলতে গিয়ে কি একটা অজানা ভয় থেমে গেল সালমি। গতকাল রাতের ঘটনাটা মনে পড়তেই সর্বাঙ্গ যেন শিহরিত হয়ে উঠল। আর কেউ জানুক আর নাই জানুক, দি হোলি প্যাসেরাইন হাসপাতাল যে আর আগের মতো নেই, এই বিষয়ে তার থেকে ভালো কেউ জানে না। কেন গতকাল রাতের ঘটনার কথাই তো এখনো ভুলতে পারছে না সালমি। গতকাল রাতে একই রকম ঝড় বাদলা চলছিল। সালমির ছিল নাইট ডিউটি। ওর চোখের সামনে ছবির মতো ভেসে উঠছিল গত রাতের স্মৃতি। হাসপাতালের একদম শেষ প্রান্তের একটা ঘুপচি কেবিনে কিছু কাজ করছিল। পুরনো কিছু ফাইল সংগ্রহ করতে ও এসেছিল এখানে। এই সফরে ওর সঙ্গ দিচ্ছিল একটা শীর্ণকায় মোমবাতির শিখা। আচমকাই একটা শব্দে ভয়ঙ্কর কেঁপে উঠল সালমি। ও কি ঠিক শুনছে? একটা অদ্ভুত আওয়াজ আসছে না? ঠিক যেন কেউ নিজের মাথাটা এক নাগারে ঠুকে যাচ্ছে কোনো দেওয়ালে। আওয়াজটা পেতেই চমকে উঠল সালমি। হাসপাতালের যে কেবিনেও এসেছে সেদিকটায় কেউ আসে না বললেই চলে। এই হোলি প্যাসেরাইন হাসপাতাল তো আর আয়তনে খুব একটা ছোটখাটো নয়। বিশাল বড় জায়গা জুড়ে এই 3 তলা সুবিশাল হাসপাতাল। হাসপাতালে গত বছর আগুন লেগে যাওয়ার পর থেকে হাসপাতালের পেছনের দিকের এই বড় বিল্ডিংটা পুড়ে যায়। তখন থেকেই এদিকটা বেশি কেউ আসে না। কেবল ফাইলপত্র জমা রাখার কাজে এই জায়গাটা ব্যবহার করা হয়। জায়গাটা দিনের বেলাতেই জনশূন্য থাকে, এখন তো রাত্রি। চারপাশটা আরও একবার ভালো করে চেয়ে দেখল সালমি। তারপর মোমবাতি নিয়েই এগিয়ে গেল শব্দের উৎস সন্ধানে। কিছু দূর এগোতেই থমকে দাঁড়ালো। ঠিক পেছনের কেবিন থেকে শব্দটা আসছে। কেউ যেন এক নাগারে দেওয়ালে মাথা ঠুকছে। মোমবাতি নিয়ে সেই কেবিনের সামনে আসতেই অবাক হয়ে গেল। কেবিনের দরজার উপর একটা বড় কাগজের টুকরো কেউ সাঁটিয়ে দিয়েছে। সেই কাগজের উপর অদ্ভুত চিহ্ন, কালো কালি দিয়ে সেখানে একটা বড় বৃত্ত আঁকা। তার ভেতরে একটা উল্টানো অর্ধচন্দ্র। বৃত্তের পরিধি বরাবর সমান দূরত্বে আরো 6খানা ছোট ছোট বৃত্ত। এই অদ্ভুত চিহ্নের মানে কি? কাগজের ওপর অচেনা অক্ষরে আরো বেশ কিছু মন্ত্র লেখা। দরজাটা বাইরে থেকে আটকানো। আশ্চর্য, এদিককার কেবিনে তো কোনো পেশেন্টের থাকার কথা নয়। তাহলে দরজাটা খুলে মোমবাতিটা হাতে নিয়ে কেবিনের ভেতর ঢুকল সালমি। কেবিনের ভেতরকার অন্ধকার কয়েক মুহূর্তের জন্য সংকুচিত হয়ে গেল মোমবাতির আলো দেখে। কেবিনটা সম্পূর্ণ ফাঁকা। কোথাও কোনো বেড নেই, শুধু কেবিনের মাঝখানে একটা কাঠের চেয়ার রাখা। চেয়ারের পাশেই মেঝেতে পড়ে রয়েছে একগাছি দড়ি। আর মোমবাতি নিয়ে মাটির দিকে ঝুঁকতে বুকের ভেতরটা কেঁপে উঠল সালমির। রক্ত, মেঝে জুড়ে চাপ চাপ রক্তের দাগ। আচমকাই এবার নিজের ঠিক পেছনে ঘাড়ের কাছে ঠান্ডা কিছু একটার স্পর্শ পেল সালমি। এই প্রগাঢ় অন্ধকারের মধ্যে কয়েক মুহূর্তের জন্য সারা শরীরটা যেন শিরশির করে উঠল ওর। ঠিক যেন বরফের মতন ঠান্ডা হাত দিয়ে কেউ স্পর্শ করছে সালমিকে। সালমি এবার হাতের মোমবাতিটা চেপে ধরল। সঙ্গে সঙ্গে পেছন ফিরতে মোমবাতির আলোয় অন্ধকারের মধ্যে মানুষটাকে দেখতে পেল। একটা লোক
মুখের গড়ন দেখে তো মনে হচ্ছে দিমাশা সম্প্রদায়েরই, কিন্তু এ কি অবস্থা হয়েছে লোকটার। বাঁ চোখের ওপর থেকে থুতনি পর্যন্ত গভীর ক্ষত চিহ্ন, গায়ের চামড়া শুকিয়ে হাড় পাঁজরা বেরিয়ে এসেছে প্রায়। লোকটার দুই চোখে একটা হিম শীতল চাহনি। আর ও কি, সালমি কি ঠিক দেখছে? লোকটার পিঠে আরো একাধিক হাত গুজিয়ে উঠছে যেন, শীর্ণকায় দীর্ঘ রাক্ষসে হাত। দৃশ্যটা মনে পড়তেই বুকের ভেতরটা কেঁপে উঠল সালমির। ভাগ্যিস ঠিক ওই সময় সুলেখাদি এসেছিলেন, নইলে ওর যে কি হতো। সুলেখাদি কোনো মতে ওই লোকটাকে আটকে সালমিকে ঘর থেকে বের করেছিল। রে মেয়েটাকে দেখ, ব্যথা তো বাড়ছে বই কমছে না। আর কি ওকে ফেলে রাখা ঠিক হবে? মায়ের কথায় হুঁশ ফিরল সালমির। সত্যি উষ্মি যেভাবে ছটফট করছে, আর ওকে ফেলে রাখাটা উচিত হবে না। ঠিক আছে, তাহলে কই হাসপাতালে নিয়ে চলো। কথাটা বলেই নিজের ঠোঁটে কামড় দেয় সালমি। কেন জানি না ওর মনে বড় কু ডাকছে। কি অপেক্ষা করে আছে ওর মেয়ের জন্য। মাংরি হতে চাস তুই? মাংরি হলে কি হয় জানিস? বৃদ্ধ হোজাইয়ের কথায় সালমি কিঞ্চিত বিচলিত হয়ে ওঠে। আধার রাত, চাপটুক গ্রাম, গভীর নিদ্রায় মগ্ন। এর মধ্যেই পাহাড় ঘেরা এই গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা ছোট্ট কাঠের বাড়িতে বসে আছে সালমি। ওর সামনে এক অতি বয়স্ক প্রৌঢ়, ভাঙাচোরা মুখে তার অজস্র বলিরেখা। দুজনের মাঝে রাখা চৌকো কাঠের টেবিলে বৃত্তাকারে অনেকগুলো মোমবাতি জ্বলছে। কি হয় হোসাই? তুই যাকে ডাকছিস সে আবার এই দুনিয়ায় ফিরে আসবে। অন্ধকার প্রেতলোক থেকে তাকে আবার তুই এই জগতে টেনে আনবি। সে আর কখনো ওই দুনিয়ায় নাও ফিরে যেতে পারে। সালমি চুপ করে শোনে। মনের ভেতর অস্থিরতা ওর ক্রমশ বাড়ছে। ও যা করছে ঠিক করছে কি? কিন্তু মৃত্যুশয্যায় শুয়ে ওর মায়ের বলা কথাগুলোও তো মিথ্যে নয়। শরীরে ঢুকেছে, তখন কোনো নয়, ও আমাদের উষ্মি নয় সালমি। আমাদের উষ্মি মরে গেছে। উষ্মি মরে গেছে সালমি। কি বলছো তুমি মা? বাবা কি বলছো এসব? চা বাগানের মধ্যে বিজলের মাথাটা নিজের কোলে শুইয়েই কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করেছিল সালমি। ওই রাতে সেও মায়ের সাথে গোটা গ্রামে নিজের মেয়েকে খুঁজেছিল। তারপর আচমকাই চা বাগান থেকে মায়ের চিৎকার শুনে সেদিকে ছুটে যায়। আর সেখানে পৌঁছে দেখে তার মা মাটিতে শুয়ে ছটফট করছে। তার গলা দিয়ে বেরোচ্ছে রক্তের ধারা, যেন ধারালো নখর কেউ গেঁথে দিয়েছিল বিজলের গলায়। ওকে ওকে মেরে ফেল। ওকে বাঁচিয়ে রাখলে গোটা ঘর বিনাশ করবে ও। আমি জানি না ওর শরীরে কিভাবে ও ঢুকলো। আমি জানি
এরা? কেউ না কেউ এই কাজ জেনে বুঝে করেছে শালমি, জেনে বুঝে করেছে, জেনে বুঝে করে। বৃদ্ধার কথা বলতে পারছিলেন না। প্রচণ্ড রক্তক্ষরণের জন্য ওর কথা আটকে যাচ্ছিল। এর মধ্যেই উনি সালমির হাত চেপে ধরে বলেছিলেন, নিশ্চয় ওদের কাজ সালমি, একমাত্র ঝিলিকের লোকেরাই এই কাজ করতে পারে। তুই ওদের খুঁজে বের করিস বা, নইলে কি হবে সে কথা বলতে পারেননি বিজল। তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। সালমি একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, হ্যাঁ, আমি চাই ওকে ফিরিয়ে আনতে। আমার মেয়েটা অনেক কষ্ট নিয়ে মরেছে হোসাই। কে বা কারা ইচ্ছা করে ওর জীবনে এই অভিশাপ ডেকে এনেছে, আমি তাদের নামগুলো জানতে চাই। বেশ, তাই হবে। তবে মাংরি হওয়া কিন্তু সহজ নয়। এ জিনিস আমাদের অতি প্রাচীন উপাচার বিদ্যাগুলোর মধ্যে একটা। কোনো পরলোকগত আত্মাকে তুমি নিজের রক্ত দিয়ে এই জগতে ডেকে আনতে তো পারো বটে, কিন্তু একবার তুমি তার মাংরি বা রক্তবাহক হলে তোমার সঙ্গে তার নিয়তি কিন্তু জুড়ে যাবে। নিয়তি জুড়ে যাবে মানে? মানে তোমার রক্তের মাধ্যমেই সে একটু একটু শক্তিশালী হয়ে উঠবে। বলতে পারো তোমার উৎসর্গ করা রক্তে এই দুনিয়ায় তার অস্তিত্ব জোরালো হয়ে উঠবে। কিন্তু এই পদ্ধতিতে একবার এই জগতে আসলে সে রক্তের জন্য পাগল হয়ে উঠবে। তখন চাইলেও তাকে রক্ত দেওয়া থামানো যাবে না। সে সব রকম চেষ্টা করবে রক্ত নেওয়ার জন্য। আর যদি ভুল করেও রক্ত দেওয়া বন্ধ করো তাহলে তাহলে হোজাই এই প্রশ্নের উত্তর দেয় না। মোমবাতির আলোয় ওর চোখে মুখে কেবল ফুটে ওঠে অকৃত্রিম ভয়। সপাটে একটা চর কষালো জ্যোতি। তারপর সালমির চুলের মুঠিটা ধরে জিজ্ঞেস করলো, এই কাল রাতে আবার দেয়ালে মাথাটুকু রক্ত বের করেছিস? হ্যাঁ, রক হলে মাথার পোকাগুলো নড়ে রাখি দেখো। সালমি এবার জ্যোতির দিকে তাকিয়ে নীরবে তাচ্ছিল্যের হাসি হাসে। পরক্ষণেই আবারও সজোরে একটা চর এসে পড়ে ওর গালে। আবার হাসছিস? যত সাইকো মাথা খারাপ পাগলগুলো এইখানে পাঠাবে। আমি যেন সবার দায় নিয়ে ফেলেছি। সামনে চেয়ারটা টেনে এবার বসে পড়ে জ্যোতি। প্রচণ্ড রাগে মাথাটা আগুন হয়ে আছে। এমনিতেই পরিবারের ঝামেলা। মা মৃত্যুশয্যায় ধুঁকছে, বাবা পঙ্গু হয়ে পড়ে আছে বিছানায়। সাংসারিক যত ঝামেলা ওকেই পোয়াতে হচ্ছে। তার সঙ্গেই আছে এই দুই রোগীর সেবা। তার উপর এইসব পাগল আসামি কপালে জুটলে কার না রাগ হবে? কিছুদিন আগে পর্যন্ত এর সঙ্গে আপনি আজ্ঞে করলেও এর পাগলামি দেখে এখন যদি সরাসরি দুই তোকারিতে নেমে এসেছে। বলাই বাহুল্য, অধিকাংশ কয়েদির ক্ষেত্রে এই সম্ভাষণই বেশি কার্যকর হয়। আরও একখানা চর কষাতে যাচ্ছিল জ্যোতি, তার আগেই হাবিলদার মনোজ ফুলান স্বয়ং এসে হাজির হলেন। কি ম্যাডাম, এর পেট থেকে কিছু বার করতে পারলেন? কাল রাতে যা পাগলামো করছিল দেখলে আপনার পিলে চমকে যেত। মনোজের সঙ্গে জ্যোতির বেশ খাতির আছে। মনোজ সুদর্শন পুরুষ, সুন্দর
পেটানো চেহারা। জ্যোতির বিয়েটা ভাঙার পর থেকেই মনোজের প্রতি কিঞ্চিত দুর্বল হয়ে পড়েছে ও। মনোজ অবশ্য বিবাহিত, স্ত্রী পুত্র নিয়ে ভরা সংসার, তবু বাইরের মোহময় হাতছানি উপেক্ষা করা সহজ নয়। ভালো করে 3rd ডিগ্রি দিলে না সব পাগলামি আর ঘুচে যাবে। একে তৈরি রাখো, দুপুরের ব্যবস্থা আমি করব। মনোজের দিকে কি একটা ইশারা করে এবার হাত বাড়ায় জ্যোতি। মনোজ সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা বিড়ি বের করে এগিয়ে দেয় জ্যোতির দিকে। ইস, শেষমেশ বিড়ি, সিগারেট নেই? ম্যাডাম ছিল, কিন্তু ফুরিয়ে গেছে। অগত্যার শুকনো মুখেই লাইটার দিয়ে বিড়িটা ধরায় জ্যোতি। মনোজ এবার চারপাশটা ভালো করে পরখ করে নেয়। না, কাছে পিঠে কেউ বিশেষ নেই। জেলের এই ছোট্ট খুপড়ির ভেতর ওরা 3টে প্রাণী মোটে। বাড়ির কি খবর? আর বলো না, পুরোপুরি মরবেও না, আমার শান্তিও দেবে না। মাঝে মাঝে মনে হয় রাতে উঠে ওদের মুখে বালিশ চাপা দিয়ে। কথাটা বলতেই জ্যোতি থেমে যায়। মনোজ ওর হাত চেপে ধরেছে। ওদের সামনে যে একজন কয়েদি আছে সেটা জ্যোতি ভুলে গিয়েছিল। যদিও সালমি এই মুহূর্তে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। দ্বিতীয় চটটার পর থেকে আর মাথা তোলেনি ও। আজ রাতে আসবেন? হবে না, বুড়ো বুড়ির অনেক ওষুধ, আমি না দিলে কেউ দেওয়ার নেই। দেখুন চেষ্টা করে। জ্যোতি এবার মনোজের বেশ খানিকটা কাছে এগিয়ে আসে। তারপর ঠিক ওর বুকের বোতামটায় আঙুল বোলাতে বোলাতে বলে, কি ব্যাপার, বউ বাড়িতে থাকবে না বুঝি? এক রাতের জন্য বাপের বাড়ি যাচ্ছি। এবং কাকা মারা গেছে, ছেলেকে নিয়ে যেতে চাইছিল না, অনেক কষ্টে ম্যানেজ দিয়েছি। শুকনো মুখে কিছু হবে না মনোজ। ওসব ভাববেন না ম্যাডাম, পানাহারের ব্যবস্থা আমার, গরিবের কুটিরে আপনি পা রাখলেই হবে। মনোজ কথা শেষ করতে পারেনি। আচমকাই খুপড়ির ভেতরের একমাত্র আলোটা দপ দপ করে উঠল। ঠিক এই সময় সালমি মুখ তুলে তাকালো। ওকে রক্ত দেওয়ার সময় হয়ে গেছে ম্যাডাম, আমার হাত পা খুলে দিন। এভাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন কেন আমায়? আমায় আমার কাজ করতে দিন, খুলে দিন আমায়। কে রে, আবার পাগলামি শুরু করেছে। জ্যোতি এবার মনোজের জামার বোতাম থেকে নজর সরিয়ে শালমির দিকে ফেরে। তারপর আবার ওর কাছে এগিয়ে এসে ওর চুলের মুঠি ধরে বলে, এটা তোমার মামার বাড়ি নয় খুকি, যে তুমি যা চাইবে তাই হবে। এখন থেকে তোমাকে এইভাবেই রাখা হবে, শুধু খাওয়ার সময় হাত পাটা খোলা হবে। এর ফল ভালো হবে না কিন্তু ম্যাডাম, আমি ওর মাংরি। আমার রক্তের মাধ্যমেই এই জগতের সঙ্গে জুড়ে রয়েছে ও। ওকে রক্ত দিতে বাধা দিলে। কথাটা শেষ করার আগেই আবারও একটা সজোরে চড় এসে পড়ল সালমির গালে। ওর কথা থেমে গেল, শুধু নীরবে ওর চোখ দুটোয় যেন আগুন জ্বলে উঠল। এরকমই চুপ করে থাক, তোর এই বানানো গল্প আমায় শুনিয়ে ভয় পাওয়াবি এটা কিন্তু ভাবিস না, বুঝলি? কিছুক্ষণ থেমে আবারও জিজ্ঞেস করল জ্যোতি, তোর নিশ্চয়ই আর কিছু বলার নেই? মনোজ, একে চোখে চোখে রাখো, বেশি বাড়াবাড়ি করলেই। চুপ কর, আর হাসাস না ভাই, আর হাসাস না। জ্যোতি কথা শেষও করতে পারেনি, তার আগেই সালমি দুজনকে চমকে দিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপর হাসতে হাসতে অদৃশ্য যেন কার উদ্দেশ্যে বলল, কি হলো, হঠাৎ তুই ওভাবে হাসছিস কেন? দেখুন না ম্যাডাম, মেয়েটা কি বলছে, বলছে বলছে আপনি নাকি অন্ধকারকে খুব ভয় পান। কি? হারে হারে, ওর কথায় কান দেবেন না ম্যাডাম। মরে স্তক ওর গল্প বানানোর স্বভাব জন্মেছে। ও কি বলছে জানেন?
ছোটবেলায় নাকি আপনি একটা অন্ধকার ঘরে সারা রাত আটকা পড়েছিলেন। সেই থেকেই অন্ধকারের প্রতি আপনার এমন ভয় জন্মেছে যে সামান্য অন্ধকার হলেই আপনার দম বন্ধ হয়ে আসে। জ্যোতি এবার যেন একটু অস্বস্তি অনুভব করে। কে বলেছে সব? কে আবার? আমার মেয়ে। আমার হাত পা খুলে দিন ম্যাডাম, ওর খুব কষ্ট হচ্ছে। রক্ত না পেলেও কিন্তু আমার কথাও শুনবে না। চুপ! আর একটাও রাবেশ কথা না। এসব ভুলভাল বাজে কথা বলে আমাকে বোকা বানানো হবে না। মনোজ, একে দেখো। জ্যোতি কথা শেষ করার আগে খুপড়ির একমাত্র আলোটা আচমকাই নিভে গেল। এরপর ঠিক হাতে গোনা কয়েক সেকেন্ড, তারপরে সেই অন্ধকার খুপড়ি থেকে শোনা গেল জ্যোতির প্রচণ্ড চিৎকারের শব্দ। পরক্ষণে ওর কম্পিত কণ্ঠস্বর। তুমি তো অ্যাটলিস্ট জানো অন্ধকারে আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ প্লিজ বলছি, আলোটা জ্বালাও। বাইরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চমকে চমকে উঠছে মাঝে মধ্যে। সেই বিদ্যুতের আলো ঘরের ঘুলঘুলি গলে উঁকি মারছে অন্ধকার ঘরে। এরই মধ্যে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল সালমি। এবার আচমকায় ঘুম ভেঙে উঠে বসল। উফ, সারা শরীর ওর ঘামে ভিজে গেছে পুরো। এটা কি বাজে কোনো স্বপ্ন ছিল? কেন স্বপ্নের মধ্যে সালমি দেখল যে উষ্মি ওর বুকের ওপর বসে ওর গলা টিপে ধরেছে? এই অদ্ভুত স্বপ্নের মানে কি? আর কিছু ভাবতে যাবে তার আগেই পাশ ফিরতে চমকে উঠল সালমি। আশ্চর্য, উষ্মি কই? এই তো একটু আগে ওকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। মেয়েটা তো রাতে গেল কোথায়? বিছানা থেকে নামলো সালমি। এই মেয়েকে ওর একটুও বিশ্বাস নেই। যেভাবে পেটের অসুখটা বাঁধিয়েছিল আরেকটু হলে মরতে বসত। নেহাত দি হোলি প্যাসরাইন হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার সারং বাত্রি নিজে ওর মেয়ের চিকিৎসা করেছে, নইলে এই যাত্রা আর উষ্মিকে বাঁচানো যেত না। কিন্তু এত রাতে মেয়েটা গেল কোথায়? ওর ঠাম্মির কাছে কি? কে জানে। ওই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পর থেকে তো সালমির মায়ের সঙ্গেও কথা বলছে না ঠিকঠাক। পাশের ঘরে পা রাখতেই এবার চমকে উঠল সালমি। ঘরের পূর্ব দিকের দেওয়ালে একটা বড় আয়না লাগানো। সেই আয়নার সামনে দাঁড়িয়ে এক মনে নিজেকে দেখছে উষ্মি। ঘরের দুটো জানলার পাল্লা হাট করে খোলা। বাইরে বিদ্যুৎ চমকানোর আলোয় ঘরের ভেতরটাও মধ্যে মধ্যে আলোকিত হয়ে উঠছে। উষ্মি, তুমি এখানে কি করছো মা? এত রাতে উঠেছো কেন? বাইরে বিদ্যুৎ চমকানোর আলোয় ঘরের ভেতরটাও মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছে। আরও কিছু বলতে যাবে তার আগেই আয়নায় একটা জিনিস দেখে পা দুটো মাটির সঙ্গে আটকে গেল। ও কি ঠিক দেখল? বাইরে যখন বিদ্যুতের আলো চমকালো তখন আয়নায় এক মুহূর্তের জন্য ওর মনে হলো যে উষ্মির দুটো চোখ সম্পূর্ণ রকমের সাদা। তাতে থাকা চোখের মণিগুলো সম্পূর্ণ সাদা আস্তরণের তলায় যেন চাপা পড়েছে। উষ্মি এবার মায়ের দিকে ফিরে তাকালো, তারপর বলল, মা, আমার মুখের ভেতর খুব যন্ত্রণা করছে। দেখবে মুখে কি হয়েছে? হ্যাঁ দেখছি, দাঁড়াও। কই মুখটা খোলো। মুহূর্তেই টর্চ নিয়ে হাজির হলো সালমি। তারপর হাঁটু গেড়ে বসে মেয়ের হাঁ করা মুখের মধ্যে আলো ফেলল। আর সঙ্গে সঙ্গে প্রচণ্ড আতঙ্কে যেন শিউরে উঠল ওর সারা শরীর। এ কি ঠিক দেখছে সালমি? উষ্মির মুখের ভেতর রাতারাতি ওগুলো কি গজিয়ে উঠেছে? সালমির যদি খুব ভুল না হয় তাহলে এগুলো তো দাঁত। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না সালমি। আচমকাই মানুষের মুখের ভেতর এরকম দাঁত গজিয়ে ওঠে নাকি? আরেকটু কাছে এনে দেখতেই সালমির সারা শরীর শিউরে উঠল।
হাতে ধরা টর্চ লাইটটা মুহূর্তে পড়ে গেল মাটিতে। দাঁত! সালমির মুখের ভেতর গজিয়ে ওঠা দাঁতগুলো মোটেই মানুষের মতো নয়, বরং ওগুলো ভয়ঙ্কর ধারালো, ভয়ঙ্কর তীক্ষ্ণ, ঠিক যেন কোনো বন্য শিকারী জন্তুর দাঁত। তারপর কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞেস করলেন মহিলা পুলিশ অফিসারটি। হাফলং থানায় উনি ট্রান্সফার হয়ে এসেছেন মোটে 1 সপ্তাহ হলো। এই মুহূর্তে জেলের একটা নির্জন কুঠুরিতে উনি আর সালমি বসে আছেন। ওদের মাথার ওপরে একটা হলদে বাতি নীরবে দুলছে। কি লাভ ম্যাডাম আমার গল্প শুনে? আগের ম্যাডামকেও তো সব বললাম, কিন্তু উনি তো কিছুই বিশ্বাস করলেন না। এই গল্প কেউ বিশ্বাস করবে না। আপনি আমায় সবটা বলতে পারেন। দি হোলি প্যাসেরাইন হাসপাতালে একের পর এক অদ্ভুত পেশেন্ট যে ভর্তি হচ্ছে, এই খবরটা আমাদের কাছেও আছে। হয়তো খুব শীঘ্রই এই রহস্য সমাধানের ভার আমাদের কারোর ওপরেই পড়বে। সালমি এবার মুখ তুলে তাকায়। ওর মুখে যেন আশার আলো ফুটে উঠেছে। সত্যি সত্যি বলছেন আপনারা? আপনারা ওই হাসপাতালে খোঁজ চালাবেন, তদন্ত শুরু করবেন? হ্যাঁ, করতেই হবে। দেখুন, ওপর মহল থেকে যথেষ্ট চাপ আসছে। আসামের প্রত্যন্ত একটা গ্রাম চাপটুক, তাই এই খবরটা এখনও মিডিয়ার কাছে পৌঁছয়নি। কিন্তু খবর পৌঁছতে কতক্ষণ? তার আগেই আমাদের এটা সমাধান করতে হবে। মহিলা অফিসারটি থামলেন। ওনার জামার ওপরে ছোট্ট টাইটেল কার্ডে জল করছে ওনার নাম, লাবণ্য বড়ুয়া। আবারও উনি বললেন, দেখুন, যতই ওরা আপনাকে পাগল বলে ডেকে দিক, আমার কিন্তু মনে হয় না আপনি পুরোপুরি মিথ্যা কথা বলছেন। আমার মনে হচ্ছে এই অদ্ভুত রহস্যের সমাধান করতে হলে আমাকে আপনার মেয়ের গল্পটা ভালো করে শুনতে হবে। আফটার অল, আপনার মেয়েও ওই রোগীদেরই একজন। রোগী নয়, বলুন অভিশপ্ত। ইচ্ছে করে আমার উষ্মিকে জুড়ে দেওয়া হয়েছিল ওই অভিশাপের সঙ্গে। কোন অভিশাপের কথা বলছেন আপনি? সালমি এবার মাথা নিচু করে কিছুক্ষণ কি যেন ভাবে, তারপর বলে, বেশ, আপনি যখন শুনতেই চাইছেন, তাহলে বলি ঠিক কি হয়েছিল আমার মেয়ের সঙ্গে। তাহলেই বুঝতে পারবেন কেন আমি অভিশাপের কথা বলছিলাম। লাবণ্য নীরবে সম্মতি জানায়। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার গল্প শুনে আপনার যদি মনে হয় আমি সত্যি বলছি, তবে আপনাকে আমার হাত আর পায়ের বাঁধন খুলে দিতে হবে। সে না হয় দিব, আগে আপনি আপনার গল্পটা শেষ তো করুন। বেশ, শুনুন তাহলে। বাথরুম থেকে বেরিয়ে আসতেই খানিকটা চমকে উঠল জ্যোতি। মনোজের বাড়িতে এসেছে 8 ঘন্টা মতন হবে। মনোজ বেরিয়েছে রাতের পানাহারের সামগ্রী কিনতে। সেই ফাঁকে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিল জ্যোতি, কিন্তু বাথরুম থেকে বেরিয়ে ও অবাক হয়ে গেল। পুরো বাড়ি ডুবে আছে নিশ্চিদ্র অন্ধকারে। কি অবস্থা! আবার কারেন্ট গেল নাকি? এদিকে কারেন্ট যাওয়ার সমস্যাটা নতুন কিছু নয়, মাঝে মাঝেই সামান্য ঝড় বাদলা হলে কারেন্ট চলে যায়। সেখানে আজ তো প্রায় দুপুর থেকে বৃষ্টি নেমেছে। মনোজ অবশ্য সব ব্যবস্থা করে রেখেই গিয়েছিল। রাতের দিকে কারেন্ট যে যেতে পারে সে কথা ভেবেই একটা মোমবাতি টেবিলের ওপরেই রাখা ছিল, তাই জ্যোতির বিশেষ অসুবিধে হলো না। একটু হাতড়ে টেবিলের সামনে গিয়েই মোমবাতিটা পেয়ে গেল। মোমবাতিটা জ্বালতে ঘরের ভেতরের অন্ধকারটা কেটে মৃদু আলোর আভা ছড়িয়ে পড়ল চারিদিকে। কে জানে মনোজ কখন ফিরবে। বাড়িতে বাবা মা দুজনেই নিশ্চয়ই এখন জ্যোতির কথা ভাবছে। একটা দীর্ঘশ্বাস ফেলল জ্যোতি। এই বাবা মাকে নিয়ে ওর সমস্যার শেষ নেই। সবার মা বাবা কেমন
হেঁটে চলে বেড়ায়। ওর বেলাতেই কেন যে দুজনকে একসঙ্গে শয্যাশায়ী হয়ে ওর ঘাড়েই চাপতে হলো কে জানে। এই বোঝা এখন যত তাড়াতাড়ি ঘাট থেকে নামানো যায় তত ভালো। আচমকা দরজা খোলার আওয়াজে চমকে উঠল জ্যোতি। কেউ একটা পাশের ঘরে এসে ঢুকলো মনে হলো। মনোজ কি? কে? মনোজ তুমি? না, কোনো উত্তর নেই। পাশের ঘর থেকে একরাশ অন্ধকার যেন উঁকি মারছে এই ঘরের দিকে। আশ্চর্য তো, মনোজ ঘরে ঢুকেছে অথচ সাড়া দিচ্ছে না কেন? ঠিক এই সময় পাশের ঘরে একটা স্টিলের গ্লাস পড়ার শব্দ হলো। প্রথমে একটা, তারপর দুটো, এরপর অনেকগুলো বাসন একসঙ্গে ঝনঝন করে মাটিতে পড়ার সুতীব্র শব্দে চারপাশ কেঁপে উঠল যেন। মনোজ, মনোজ তুমি? জ্যোতির ষষ্ঠ ইন্দ্র এবার যেন জাগ্রত হয়ে উঠেছে। না, মনোজ কি নিজের বাড়ির কিছুই চেনে না যে এইভাবে অন্ধকারে ঢুকে জিনিসপত্র ফেলবে? কোনো উটকো লোক ঢোকেনি তো ভেতরে? মোমবাতিটা হাতে নিয়ে এবার ধীর পায়ে সামনে এগোতে থাকে জ্যোতি। এই মুহূর্তে ওর ষষ্ঠ ইন্দ্রিয়কে জানান দিচ্ছে পাশের ঘরে কেউ একটা যেন আছে, কিন্তু কে? মোমবাতিটা নিয়ে পাশের ঘরে ঢুকতেই এবার চমকে ওঠে জ্যোতি। ও কি স্বপ্ন দেখছে? নিজের হাতে একবার চিমটি কাটে। না, স্বপ্ন তো নয়, এ তো সত্যিই দেখতে পাচ্ছে। এ কি করে সম্ভব? জ্যোতি দেখছে ও এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটা হাসপাতালের ঘরের ভেতর। সেই অন্ধকার ঘরের মাঝখানে একটা বেড রাখা, তাতে শোয়ানো একটা বাচ্চা মেয়ের শরীর। সেই শরীরের ওপর ঝুঁকে পড়ে একজন ডাক্তার কি যেন করছেন। তারই পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করছেন একজন নার্স। জ্যোতির গায়ে এবার কাঁটা দিচ্ছে। না, পেটে এক বিন্দুও পানিও পড়েনি ওর। নেশার চোটে ভুল দেখার কোনো প্রশ্ন আসে না। তাহলে ও আচমকা এখানে কি করে এলো? কি হচ্ছে এসব? নিঙ্গধানি নং নিকথানি নং আয়াতকথানি নিঙ্গধানি নং নিকথানি। একটা মন্ত্র পড়ার শব্দে জ্যোতি এবার চমকে ওঠে। ও কি ঠিক শুনছে? ওই ডাক্তার আর নার্স যেন একযোগে ফিসফিস করে মন্ত্র পড়ছে না? কিন্তু কি কারণে মন্ত্র পড়ছে ওরা? জ্যোতির উপস্থিতি ওরা যেন টেরটুকুও পাচ্ছে না। মোমবাতিটা হাতে নিয়েই এবার সামনের দিকে এগিয়ে যায়। পরক্ষণেই মাটির সঙ্গে ওর পা দুটো আটকে যায় পাথরের মতো। সারা শরীর প্রচণ্ড আতঙ্কে কাঁপুনি দিয়ে ওঠে। জ্যোতি দেখে ওর সামনের বেডে শোয়ানো আছে একটা বাচ্চা মেয়ের শরীর। মেয়েটার পেটের কাছটা বড় করে কাটা, কিন্তু ও কি? ওই কাটা জায়গাটার চারিদিকে ভন ভন করছে মাছির দল। এবার সামনে তাকাতেই চমকে উঠল জ্যোতি। মুখে মাস্ক পরা ডাক্তারটি এই মুহূর্তে মাথা দুলিয়ে দুলিয়ে মন্ত্র পড়ছে, তারই সঙ্গে সুর মেলাচ্ছে নার্সটিও। নং আয়াতকথানি নিঙ্গধানি নং নিকথানি। ডাক্তারটি এবার বেডের পাশে রাখা একটা হলদেটে কাগজে কি যেন লিখল। তারপর আস্তে আস্তে কাগজটাকে ভাঁজ করে একটা চিরকুট বানিয়ে কালো সুতো দিয়ে সেটাকে বাঁধতে লাগলো। পরক্ষণেই সেই সুতো বাঁধা কাগজটা মেয়েটার পেটের ভেতর ঢুকিয়ে দিল লোকটা। এবার বাচ্চা মেয়েটার সারা শরীর থরথর করে যেন কেঁপে উঠল, ঠিক যেন বিদ্যুৎ খেলা করছে মেয়েটার শরীরের ভেতর দিয়ে। আচমকাই থরথর করে কাঁপছে মেয়েটা, পাগলের মতো ঝাঁকুনি দিচ্ছে ওর শরীর। ওর সঙ্গে ওর খাটটাও কাঁপছে। আশেপাশের জানলা দরজা এমনকি পায়ের নিচের মাটি পর্যন্ত কাঁপা শুরু হয়েছে, ঠিক যেন মহাপ্রলয় শুরু হয়েছে ঘরের ভেতর। গ্রহণ করেছে, গ্রহণ করেছে, সপ্তমকে গ্রহণ করেছে। লোকটা এবার প্রচণ্ড আনন্দে চিৎকার করে ওঠে। জ্যোতি এবার আরো কিছুটা এগিয়ে যায় মেয়েটার মাথার দিকে, আর সঙ্গে সঙ্গেই বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে ওর। জ্যোতি কি ঠিক দেখছে? হাসপাতালের বেডের শোয়ানো ওই বাচ্চা মেয়েটাকে তো ও দেখেছে। ওর কেস ফাইলে আজকে সকালেই এই মেয়েটার মুখও দেখেছে। উষ্মি বরদলুই, সালমি বরদলুইয়ের মেয়ে।
এও কদিন আগেই ওই অজানা রোগটার শিকার হয়েছিল। আর কিছু ভাবার আগে আচমকাই নিজের হাতে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করল জ্যোতি। পরক্ষণেই ওর সর্বাঙ্গ যেন শিহরিত হয়ে উঠল। মেয়েটা, ওই মেয়েটা ওর হাত চেপে ধরেছে। ওর ঠান্ডা হাতের স্পর্শে এই মুহূর্তে জ্যোতির সারা শরীরে শিহরণ খেলে যাচ্ছে। এবার আচমকাই বেডে শোয়া অবস্থাতেই মেয়েটার চোখ খুলে তাকালো। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! জ্যোতির দিকে তাকিয়ে মেয়েটা কুটিল একটা হাসি হাসছে। পরক্ষণেই উঠে বসলো, তারপর জ্যোতির সামনে এসে ফিসফিস করে বলল, রক্ত পেতে দিবি নে, তো বড় ক্ষমতা তোর, আমার রক্ত গ্রহণে বাধা দিস। জ্যোতির সারা শরীর আতঙ্কে পাথর হয়ে গেছে। ও কিছু বলার আগেই দুটো শীর্ণকায় হাত ওর গলার উপর এসে চেপে বসল। জ্যোতি এবার আতঙ্কিত দৃষ্টিতে দেখল ওর গলার উপর চেপে বসা হাত দুটো মোটেই সাধারণ হাত নয়, বরং ওই হাত দুটো বেরিয়ে এসেছে মেয়েটার পিঠ থেকে। দীর্ঘ শীর্ণ রাক্ষসে হাত দুটো মানুষের হতেই পারে না। ওগুলো যেন উঠে আসছে নরকের অতল অন্ধকার থেকে। আর কিছু বুঝে ওঠার আগেই জ্যোতি অনুভব করলো ওর শরীরটা মাটি থেকে বেশ কিছুটা ওপরে উঠে গেছে। ও পাগলের মতো ছটফট করছে, কিন্তু কোনো লাভ নেই। ওর গলার ওপরে চেপে বসা হাত দুটো ক্রমশ যেন বন্ধ করে দিচ্ছে ওর নিঃশ্বাস। জ্যোতি এবার বুঝতে পারছে সালমি মিথ্যে বলেনি। গত কয়েকদিন ধরে বলা ওর প্রত্যেকটা কথা বর্ণে বর্ণে সত্যি। ওই হাসপাতাল থেকে আসার পরপরই আমার মেয়ের মধ্যে আমি কিছু পরিবর্তন লক্ষ্য করি। প্রথম ও কিছু খেতে চাইতো না, শুধু জল খেত। ঠিক যেন প্রচণ্ড তেষ্টায় ওর গলা শুকিয়ে যাচ্ছে। তারপর ধীরে ধীরে যত দিন যাচ্ছিল ওর সারা শরীরের চামড়া কালো হয়ে যাচ্ছিল। তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল ওর হিংস্র ভাব। বিশ্বাস করুন আমার মেয়ের মতো শান্তশিষ্ট মেয়ে পাড়ায় আর দুটো ছিল না। ওই মেয়েই একদিন যখন কামড়ে পাড়ার একটা ছেলের হাতে মাংস তুলে নিল, সেদিন আমি আর আমার মা বুঝলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। আমাদের উষ্মি আর আগের মতো নেই। সালমি থামল। রাত্রি বাড়ছে, বাইরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। লাবণ্য নড়ে চড়ে বসল। তারপর কি বলবো ম্যাডাম, দিন যত বাড়ছিল ততই ওর পিঠে একটা অদ্ভুত চিহ্ন বড় হয়ে উঠছিল। একটা বৃত্ত, তার ভিতরে উল্টানো আধফালি চাঁদ, আর সেই বৃত্তের দুধারে আরো ছোট ছোট 6খানা বৃত্ত। এই অদ্ভুত চিহ্ন কিসের? জানি না ম্যাডাম, আমাদের নিজেদেরও এর সম্পর্কে কোনো ধারণা ছিল না। আমরা ভেবেছিলাম আমাদের মেয়েকে হয়তো কোনো সিমুং ধরেছে। উষ্মি সর্বক্ষণ বনে বাজারে ঘুরে বেড়ায়। কোনো অশুভ আত্মার ওর শরীরে ঢোকা অসম্ভব নয়। আমরা ওকে নিয়েও গেছিলাম হোসাইয়ের কাছে, কিন্তু ওকে দেখে উনি যা বললেন। কি বললেন? সালমি চুপ করে গেল। ওর চোখ দিয়ে জল গড়াচ্ছে। ওর চোখে ভেসে উঠেছে সেই দৃশ্য। এই মেয়ে মরবে, এটাই ওর নিয়তি। অন্ধকার ঘরের ভেতর বসে হোজাই শান্ত কণ্ঠে বললেন, কেন এমন কথা কেন বলছেন? ওকে বাঁচানো যাবে না এর মানে কি? বিজল সালমির পাশেই বসেছিল। সে জিজ্ঞেস করলো কথাটা। তোরা যা ভাবছিস এ তা নয়। ওর ভিতরে কোনো শিমুং বাসা বাঁধেনি। এ অন্য জিনিস। কোনো এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে তোর মেয়ের উপর। কিভাবে কোথায় ও এই অভিশাপের সংস্পর্শে এলো তা আমি জানি না,
কিন্তু এই অভিশাপ যাওয়ার নয়। যত দিন যাবে তোর মেয়ের মধ্যে এই অভিশাপ ক্রমশ আরো শক্তিশালী হয়ে উঠবে। মনুষ্য নয়, ধীরে ধীরে ওর মধ্যে ফুটে উঠবে সাক্ষাৎ পিশাচের লক্ষণ। তাহলে উপায় কি হোসাই? কোনো উপায় নেই, এই মেয়ে মরবে, এটাই ওর নিয়তি। কথাটা শুনে ছোট্ট উষ্মিকে জড়িয়ে ধরেছিল সালমি। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিল না। কোনো উপায় কি নেই হোসাই যে ওকে বাঁচিয়ে রাখা যাবে? কোনো লাভ নেই। যত দিন যাবে ততই ওর ভিতরের অন্ধকার ক্রমশ বৃদ্ধি পাবে। তবে ওকে বাঁচানো যাবে না, কিন্তু ওকে ফিরিয়ে আনা যাবে। ফিরিয়ে আনা যাবে মানে তোকে নিজের রক্ত দিয়ে মৃত্যুর পর ওকে আহ্বান জানাতে হবে এই দুনিয়ায়, তাহলেই আবার ফিরে আসবে ও। কিন্তু কিভাবে হোসাই? তোকে ওর মাংরি হতে হবে। কি পারবি হতে? বাইরে এক নাগাড়ে বৃষ্টি পড়ছে। অন্ধকারে জেলের কুঠুরির ভেতর এই মধ্যরাতে বসে আছে দুজন মাত্র প্রাণী, সালমি আর লাবণ্য। লাবণ্যই এবার প্রশ্ন করে, তাহলে আপনার মেয়েকে কোনোভাবেই সুস্থ করা গেল না? না, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমার নিজের চোখের সামনে আমার মেয়েটা একটু একটু করে এমন এক সত্তায় পরিণত হচ্ছিল যাকে দেখলে যে কোনো মানুষের বুক আতঙ্কে কেঁপে উঠবে। ওই রাতে হোসাইয়ের কাছ থেকে আমরা চলে এসেছিলাম। আমার মা আমার 2 হাত ধরে বলেছিলেন, খবরদার সালমি, ওসব অন্ধকার পথে খবরদার যাবি না। যে যায় তার যাওয়াই ভালো, যে ফিরে আসে তার চাইতে ভয়ঙ্কর আর কিচ্ছু নেই। মায়ের কথা অবশ্য শুনেছিলাম তখন। মাকে কথা দিয়েছিলাম ওসব পথে আমি যাব না, কোনো দিন না, সে আমার যত কষ্টই হোক। কিন্তু কি জানেন, আমার মেয়েটা আমারই চোখের সামনে একটু একটু করে যন্ত্রণা পেয়ে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। সে যে কি ভয়ঙ্কর অনুভূতি! একদিন সকালবেলা আচমকাই দেখলাম ওর পিঠে ক্রমশ একাধিক হাত গজিয়ে উঠেছে। প্রথমে 2টো গজালো, তারপর আরও 2টো। সে যে কি ভয়ানক অবস্থা! প্রথম উষ্মি নিজে ওই হাত দুটোকে ভয় পেত। ও শুধু বলতো যে হাত দুটো আদৌ ওর নয়, হাত দুটো নাকি ওদের নিজেদের ইচ্ছা মতো নড়াচড়া করে। কিন্তু যত দিন যেতে লাগলো ওই হাতের নিয়ন্ত্রক সত্তা ধীরে ধীরে আমার মেয়েটার শরীরেও নিয়ন্ত্রণ করতে লাগলো। এক রাতে তো এক চায়ের বাগানে উষ্মি আমার মাকে গলা টিপে। সালমি আর বলতে পারে না, চোখ ভিজে গেছে ওর, গলা ধরে এসেছে। কথাগুলো বলতে বলতে ভীষণ রকম হাঁপাচ্ছিল। তারপর মায়ের মৃত্যুর পরে আমি বুঝতে পারি উষ্মি নিজে থেকে এই অভিশাপের শিকার হয়নি। কেউ ইচ্ছে করে এই অভিশাপ থেকে এনেছে ওর জীবনে। কিন্তু কেউ কেন এমনটা করবে? আমার মেয়েটা কার কি এমন ক্ষতি করে থাকতে পারে যে যার জন্য এইটুকু মেয়ের এত বড় ক্ষতি করতেও কেউ 2বার ভাববে না? উষ্মি আপনাকে এই ব্যাপারে কিচ্ছু বলেনি? শেষের দিকটায় তো আমার উষ্মি বেঁচেই ছিল না। যে ছিল সে এক ভয়ঙ্কর অন্ধকার সত্তা। দিনের সর্বক্ষণ ওকে বেঁধে রাখতে হতো। কিভাবে যেন ওর শরীরে জন্ম নিয়েছিল আসরিক শক্তি। আর রাত হলে অধিকাংশ দিনই সমস্ত বন্ধন ছিঁড়ে ও বেরিয়ে পড়ত। কোনোভাবেই আটকানো যেত না ওকে। এই সময়ই আমাদের গ্রামে পরপর 2টো বাচ্চার অস্বাভাবিক মৃত্যু ঘটে।
মৃতদেহের গলায় হাতের আঙুলের ছাপ, শরীর ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত। আমার বুঝতে বাকি রইল না এ কার কাজ। যদিও গায়ের লোক তখনও উষ্মির ব্যাপারটা পুরোপুরি জানে না। যতটা পারা যায় ওকে লুকিয়ে রেখেছিলাম সবার চোখের আড়ালে, কিন্তু শেষমেশ পারলাম না। এক রাতে এমন ঘটনা ঘটল। কথাটা বলেই চুপ করে গেল সালমি। ওর চোখে ভেসে উঠেছে সেই ভয়ঙ্কর রাতের ঘটনা। শালমি, ও শালমি, কই রে তুই? শালমি, শিগগিরই মা হিড়িম্বের মন্দিরে চল দেখি কি কাণ্ড হয়েছে সেখানে। পাশের বাড়ির সিলমা অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছিল। এদিকে সালমি গভীর নিদ্রায় মগ্ন। মেয়েটা আজ যেমন ভয়ানক রূপ ধারণ করেছিল, কি করে যে ওকে ঘরে আটকেছে সে শুধু সালমি জানে। ক্লান্তিতে অবসন্ন শরীর, তাই ডুবেছিল অতল নিদ্রা সাগরে। বাইরের দরজায় এক টানা আঘাতে এবার চমকে উঠে বসল। কি ব্যাপার, এত রাতে সিলমা ডাকছে কেন? আড়মোড়া ভেঙে দরজা খুলতেই সিলমা বড় বড় চোখ পাকিয়ে বলল, মূলো যা, তুই এখানে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিস? ওইদিকে মন্দিরের কাছে তো পিশাচ ধরা পড়েছে। সারা গায়ের লোক আজ পিশাচকে জ্যান্ত পুড়িয়ে মারবে। সালমির চোখে লেগে থাকা ঘুমটা মুহূর্তে কেটে গেল। পরক্ষণেই আতঙ্কিত কণ্ঠে ও জিজ্ঞেস করল, পিশাচ? কিরকম পিশাচ? সে কি বলবো রে শালমি, সারা শরীর জুড়ে কুচকুচে কালো চামড়া, কোনো মতে হাড় পাজরার ওপর লেগে আছে। জন্তুটার পিঠের মধ্যে আরো 4খানা হাত। খাঁচার ভেতর ধরা পড়ে কি ছটফটটাই না করছে। শিগগির দেখবি চল, আয় 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 আয়। সালমির বুকের ভেতরটা এক মুহূর্তে যেন ঠান্ডা হয়ে গেল। মুহূর্তেই সে দৌড় দিল ঘরের ভেতর। ভেতরের ঘরের দরজা তো বন্ধ, বাইরে থেকে তালা দেওয়া। তাহলে কি মনে হতেই চাবি এনে ঘরের দরজায় লাগানো একটার পর একটা তালা খুলতে লাগলো সালমি। প্রায় 10খানা তালা খোলার পর দরজা যখন উন্মুক্ত হলো, তখন সালমির বুকের ভেতর ঝড় উঠেছে। ভেতরে ঢুকতেই এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে এলো ওর। ঘরের ভেতর কেউ নেই, খাটের মধ্যে দড়ির ছেঁড়া অংশ পড়ে আছে। সামনের জানলা হাট করে খোলা, সেই জানলার শিকগুলো কেউ যেন প্রবল শক্তিতে বেঁকিয়ে দিয়েছে। এই কাজটা কে করেছে বুঝতে বাকি রইল না সালমির। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। পাগলের মতো খালি পায়েই দৌড়ে গেল হিড়িম্বি মন্দিরের উদ্দেশ্যে। যখন সেখানে পৌঁছলো তখন মারণ যজ্ঞ শুরু হয়ে গেছে। মন্দিরের সামনে একটা বিরাট অগ্নিক্ষেত্র প্রস্তুত করা হয়েছে, তাতে দাউ দাউ করে জ্বলছে আগুন। সেখানেই একটা বাঁশের খাঁচার ভেতর বন্দি উষ্মি। নিজের মেয়েকে দেখেই যন্ত্রণায় হৃদয় মুচড়ে উঠল ওর। ওই খাঁচার সামনে দাঁড়িয়ে আছেন জোনথাই স্বয়ং। দিমা সারা এই জোনথাইদের খুবই সম্মান করে, তাদের কাছে ভগবানের পরেই এদের স্থান। সেই জোনথাই কিছু ছোট ছোট ঘণ্টা ঝুলিয়ে দিয়েছে ওই বাঁশের খাঁচার গায়ে। ঘণ্টাগুলো এক নাগাড়ে দুলছে, আর ভেতরে থাকা উষ্মি যেন ক্রমশ ঝিমিয়ে পড়ছে। সালমি জানে ওগুলো আদেও সাধারণ কোনো ঘণ্টা নয়, ওগুলোর অলৌকিক শক্তির বলেই উষ্মির ক্ষমতা স্তিমিত হয়ে এসেছে। এবার ওকে আগুনে নিক্ষেপ করা হোক। জোনথাই 2 হাত তুলে সকলকে আদেশ দেয়। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে কোলাহল ধ্বনি শোনা যায়। সকলেই প্রায় প্রস্তুত আজকের রাতে এই ভয়াবহ মৃত্যুলীলা চাক্ষুষ করতে। ঠিক এমন সময় সেই বাঁশের খাঁচার ওপর আছড়ে পড়ে শালমি। না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও তোমরা। ও আমার মেয়ে, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। সালমির কথায় আবারও চাপা গুঞ্জন শুরু হয় চতুর্দিকে। কি বলছে সালমি? এই ভয়ঙ্কর জন্তুটা ওর মেয়ে,
মানে কি বলছো তুমি? ভয়ঙ্কর অশুভ শক্তি কোনোভাবেই কোনো মানুষ হতে পারে না। জোন্থাই এবার সালমির সামনে এসে দাঁড়ায়। একে এক্ষুনি না মারলে এই গোটা গ্রামকে উজাড় করে দেবে। সালমি এবার জোন্থাইয়ের পায়ে আছড়ে পড়ে। জোন্তাই, জোন্তাই, আমার মেয়েটাকে ছেড়ে দিন দয়া করে। ও কোনো দোষ করেনি, বিশ্বাস করুন। দয়া করে ছেড়ে দিন ওকে, বিশ্বাস করুন। ও পিশাচ নয়, ও আমার মেয়ে। ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। হ্যাঁ, সালমি ঠিকই বলছে। আপনারা যাকে ধরেছেন সে কোনো জন্তু নয়, সে ওর মেয়ে। আচমকাই একটা পুরুষ কণ্ঠে সবাই চমকে ওঠে। পরক্ষণেই দেখা যায় দি হোলি প্যাসেরাইন হাসপাতালের কর্ণধার ওরফে প্রধান ডাক্তার ভিড়ের মধ্যে এসে দাঁড়িয়েছেন। তার সঙ্গে গুটিকতক পুলিশের উর্দি পরা লোক। এসবের মানে কি সারাং? আপনারা যাকে দেখছেন সে এক বিরল রোগের রোগী। বিগত কয়েক মাস ধরে এরকমই অদ্ভুত রোগী ক্রমাগত আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা গোপনে তাদের সুস্থ করার চেষ্টা করছি, কিন্তু তাদের ব্যাপারে আমরা কোনো রকম খবর বাইরে পাচার হতে দিইনি, কারণ তার ফল খারাপ হতে পারে। এই মেয়েটিও ওই রকম রোগীদেরই একজন। আপনারা অন্ধ কুসংস্কার বশে ওকে মেরে ফেলতে পারেন না। আপনারা চাইলেও আমি থাকতে তা হবে না। সারং বাথারির কথা শুনে সালমি মনের মধ্যে যেন আশার আলো দেখতে পায়। কাঁদতে কাঁদতে ও বলে, স্যার, স্যার, দয়া করে ওকে বাঁচান। আমার মেয়েটা এরকম ছিল না আগে। কোত্থেকে যে কি হয়ে গেল, দয়া করুন, দয়া করুন, দয়া করুন। সারং হাঁটু গেড়ে মাটিতে বসেন। ফের সালমির দুই কাঁধে হাত রেখে ওকে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলে, চিন্তা করবেন না। এই হাসপাতাল শুরু হয়েছিল সমস্ত রকম শারীরিক অসুখ থেকে মানুষকে রক্ষা করার স্বার্থে। সেই দায়িত্ব আমি পালন করছি মাত্র। সারং বাথারি এবার জোন্থাইয়ের দিকে তাকান। নীরবে দুজনের মধ্যে কি যেন ইশারা বিনিময় হয়। পরক্ষণেই জোন্থাই বলেন, বেশ, আপনি নিয়ে যেতে পারেন ওকে। তবে আপনাকে কথা দিতে হবে, ও যেন কোনো মতেই এই গাঁয়ের কারো সংস্পর্শে না আসে। এই গাঁয়ে ওর যেন ছায়া অবধি না পড়ে। সারং মৃদু হাসেন, ফের বলেন, চিন্তা নেই জোন্থাই, এই মেয়ে এই গ্রামে আর কখনো ফিরবে না। তারপর ওই ডাক্তারবাবু উষ্মিকে ভর্তি করলেন হাসপাতালে। উষ্মি কি সুস্থ হয়ে উঠছিল? লাবণ্য কৌতূহলী দৃষ্টিতে চেয়ে আছে সালমির দিকে। সালমি কোনো কথা বলছে না, হঠাৎ করেই মাথা নিচু করে বসে আছে শুধু। লাবণ্য ফের ডাকল, শালমি, শালমি, তারপর কি হলো? ওই রাতে উষ্মিকে ওই হাসপাতালে নিয়ে যাওয়াই আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল। তখন আমি জানতাম না যে আর কোনো দিন হাসপাতাল থেকে আমার মেয়ে জীবিত ফিরবে না। কথাটা বলতে বলতেই এবার কান্নায় ফেটে পড়ে সালমি। ওই হাসপাতালে? ওই ঘটনার দুদিন পরে খবরটা আসে উষ্মি আর নেই। আচমকাই হার্ট ফেল করে মাঝরাতে মৃত্যু হয়েছে ওর। আমি পৌঁছানোর আগে উষ্মির শরীর হাসপাতাল কর্তৃপক্ষ দাহ করে দেয়। কেন জানি না, ওরা বলেছিল সরকারের উপর মহল থেকে নাকি এরকম নির্দেশ এসেছিল ওদের জন্য। তারপরে তুমি আবার সেই হোজাইয়ের কাছে যাও তোমার মেয়েকে ফিরিয়ে আনার জন্য। না, আমি ওকে ফিরিয়ে আনতে চাইনি। আমি শুধু ওকে শেষবারের মতন দেখতে চেয়েছিলাম। যতই হোক আমার নিজের পেটের মেয়ে তো,
বাপ মরা মেয়েটাকে ছোট থেকে একার হাতে মানুষ করেছি। এইভাবে আচমকাই একদিন মেয়েটা আমায় ছেড়ে চলে যাবে তা কল্পনা করতে পারিনি কখনো। সালমি থামে। বাইরে এক নাগাড়ে বৃষ্টি পড়ছে। কিন্তু হোসাই আমাকে জানান যে শালমির সঙ্গে যোগাযোগ স্থাপন করার একমাত্র উপায় হচ্ছে এই মাংরি উপাচার। ওকে রক্ত দিয়ে এই দুনিয়ায় নিয়ে আসতে হবে আমায়। একমাত্র তবেই ওর সঙ্গে আবার যোগাযোগ স্থাপন হবে আমার। এরপরেই তুমি সেই উপাচারে অংশগ্রহণ করো। হ্যাঁ, হোসাইয়ের কথা মেনেই আমি ওকে এই পৃথিবীতে আবার ফিরিয়ে আনি। তারপর আমার রক্তেই একটু একটু করে শক্তিশালী হয়ে ওঠেও। আর তখনই ওর কাছ থেকে আসল সত্যিটা জানতে পারি আমি। কি সত্যি? সালমি এবার লাবণ্যর দিকে মুখ তুলে তাকায়। পরক্ষণেই সেই মুখে ফুটে ওঠে এক রাশ ঘৃণা। ওই সরং পথারই আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। যখন পেট ব্যথার জন্য ওই হাসপাতালে ভর্তি হয়েছিল আমার মেয়ে, তখনই ওকে অচেতন করে কোনো ভয়ঙ্কর উপাচার করে ও আর ওর কিছু সাকরেত। তারপরেই আমার মেয়ের ওপর নেমে আসে এই ভয়ঙ্কর অভিশাপ। কি রকম উপাচার? খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর কোনো এক অপশক্তির জন্য ওরা এই উপাচার করছে ম্যাডাম। এমন ভয়ঙ্কর সেই শক্তি যে জেগে উঠলে সারা পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসবে। এই অপশক্তির নাম তুমি জানো? সালমি কিছু বলতেই যাবে, তার আগে বাইরে কোলাহল শোনা যায়। মুহূর্তের মধ্যে একজন পুলিশ অফিসার কুঠুরির মধ্যে উঁকি দেয়। ম্যাডাম, ম্যাডাম খুব খারাপ খবর আছে। কি খবর? আমাদের জ্যোতি ম্যাডাম আর নেই। এই খবর এলো উনি খুন হয়েছেন। এই থানার মনোজ স্যার নাকি ওকে গলা টিপে খুন করেছে। ওর বাড়িতেই জ্যোতি ম্যামের লাশ পাওয়া গেছে। লাবণ্য উঠে দাঁড়ায়। পুলিশটা যেমন তড়িৎ গতিতে এসেছিল তেমনই তড়িৎ গতিতেই ফিরে যায়। লাবণ্য কেবল বোকার মতো কিছুক্ষণ চুপটি করে দাঁড়িয়ে কি যেন বোঝবার চেষ্টা করে। আমি বলেছিলাম ম্যাডাম, ওকে রক্ত দেওয়ায় বাধা ঘটলে ও কাউকে ছাড়বে না। দেখলেন তো ওনার সাথে কি হলো। এ আমার মেয়ের কাজ ম্যাডাম, আমি আপনাকে লিখে দিচ্ছি। ঠিক এই সময় ঘরের মধ্যে হলদে বাতিটা এবার দপদপ করে উঠল। পরের মুহূর্তেই এই বদ্ধ কুঠুরির মধ্যে কোথা থেকে যেন প্রচণ্ড হাওয়া বইতে শুরু করলো। রীতিমতো যেন ঝড় উঠে গেছে এই খুপড়ির ভেতর। আমায় খুলে দিন, আমায় খুলে দিন ম্যাডাম, নইলেও কিন্তু আপনাকেও ছাড়বে না। খুলে দিন আমায়, খুলে দিন, খুলে দিন। সালমির কি যেন হয়, আচমকাই পাগলের মতো চিৎকার করতে শুরু করে ও। ঠিক এই সময় নিজের ঘাড়ের কাছে একটা শীতল স্পর্শ অনুভব করে লাবণ্য। পেছনে ফিরতেই সারা শরীর ওর ঠান্ডা হয়ে যায়। এবার ও স্পষ্ট দেখে ওর পেছনে দাঁড়িয়ে আছে একটা বছর 9-এর মেয়ে। তার পিঠ থেকে বেরিয়ে আসা হাতগুলো মাকড়সার পায়ের মতো কিলবিল করছে। মেয়েটার মুখে ভয়ঙ্কর হাসি। লাবণ্য আর কিছু বলতে যাবে তার আগে সেই শীর্ণ কালো হাত দুটো এসে ওর গলাটা টিপে ধরে। ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, তুই ওকে ছাড়। সালমি এবার পাগলের মতো চিৎকার করে ওঠে। ইতিমধ্যেই লাবণ্যর শরীরটা মাটি থেকে কয়েক হাত উঁচুতে উঠে গেছে। পাগলের মতো ছটফট করছে ও। নিজের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে সালমি। এবার যেন কাজ হয়। এক মুহূর্তের জন্য উষ্মির শরীরটা কেঁপে ওঠে। ওর মধ্যে যেন চেতনা ফিরে আসে কিছুক্ষণের জন্য। সেই অবস্থাতেই লাবণ্যকে ছেড়ে দিয়ে মায়ের দিকে এগিয়ে যায় ও। উষ্মি, সেই ছোট্ট থেকে যাকে নিজের হাতে খাইয়েছে, নিজের হাতে স্নান করিয়েছে, যাকে জড়িয়ে নিশ্চিন্তের ঘুম ঘুমিয়েছে সালমি, আজ সেই উষ্মি দাঁড়িয়ে আছে ওর সামনে। উষ্মির চোখ ছলছল করছে। এই যে মাত্র কয়েক মুহূর্তের জন্য ওর হুঁশ ফিরেছে, তাতেই যেন কত মায়াবী দেখাচ্ছে ওকে।
এই ভয়ঙ্কর চেহারা, এই বিভৎস রূপের মাঝেও ওর নিষ্পাপ সুন্দর সত্তাটা আবারও ফিরে এসেছে। মা, মা, আমি আর পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে মা। হয় আমায় রক্ত দাও, নয়তো আমার মুক্তি দাও মা। আর পারছি না। উষ্মির কথায় বুকের মধ্যে শেল বেঁধে গেল শালমীর। এই প্রথম ও যেন উপলব্ধি করতে পারে কত বড় অন্যায় ও করেছে। শুধুমাত্র ওর নিজের ইচ্ছে পূরণের জন্য ও উষ্মিকে জোর করে টেনে এনেছে এই জগতে। মা, আমি আর পারছি না মা, আমি আর পারছি না। কথাগুলো বলতে বলতে মাঝে মাঝে ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠছে উষ্মির শরীর। ধীরে ধীরে ওর ভেতর হিংস্র সত্তা যেন জেগে উঠছে। রক্তের জন্য ধীরে ধীরে পাগল হয়ে উঠছে ও। ম্যাডাম, ম্যাডাম, আমায় খুলে দিন প্লিজ, এইবার আমায় খুলে দিন। এই আমার শেষ সুযোগ, খুলে দিন আমায়, খুলে দিন। সালমি কাঁদতে কাঁদতে শেষে চিৎকার করে ওঠে। লাবণ্য আর দেরি করে না। এই অদ্ভুত অকল্পনীয় পরিস্থিতিতে ওরও মাথা যেন কাজ করছে না। মুহূর্তের মধ্যে দৌড়ে গিয়ে সালমির দড়িগুলো খুলতে থাকে ও। একসময় সালমির দড়ি খোলা হলেই সালমি উঠে দাঁড়ায়, কিন্তু এরপর যা ঘটে তার জন্য প্রস্তুত ছিল না লাবণ্য। আচমকাই সালমি ঝাঁপিয়ে পড়ে ওর উপর। ঘটনার আকস্মিকতাতে কিছুটা চমকে যায় লাবণ্য। কিছু বুঝে উঠবার আগেই ও খেয়াল করে সালমি ওর কোমরে বাঁধা পিস্তলটা ছিনিয়ে নিয়েছে, আর সেটা সোজা তাক করেছে ওরই দিকে। শালমি, শালমি, এটা তুমি কি করছো? আতঙ্কে লাবণ্যর হাত পা এবার ঠান্ডা হয়ে যায়। কিছু করার নেই ম্যাডাম, তেষ্টা মেটানোর জন্য আমাকে তো এটা করতেই হবে। যতই হোক ও তো আমার মেয়ে, এইভাবে ওকে তিলে তিলে কষ্ট পেতে তো আমি ওকে দেখতে পারি না। তার থেকে এই ভালো। শালমি, পিস্তলটা আমায় দিয়ে দাও বলছি, ওটা ছেলে খেলার বস্তু না। চিন্তা নেই ম্যাডাম, আমি বন্দুক চালাতে পারি। আমার স্বামীও একজন পুলিশ অফিসার ছিলেন, উনি আমার হাতে ধরে শিখিয়েছিলেন বন্দুক চালাতে। দেখুন কি করা হবে বলুন। আজ রাতে কাউকে তো একটা মরতেই হবে। আমার মেয়ের ভালোর জন্য আমি সব কিছু করতে পারি, সব। সালমি এবার বন্দুক তাক করে ঠিক লাবণ্যর মাথার উপর। এক মুহূর্তের জন্য লাবণ্যর কাছে প্রচণ্ড আতঙ্কে সবটা ঝাপসা হয়ে যায়। ও যেন বুঝতে পারছে না ওর সঙ্গে কি হচ্ছে। পরের মুহূর্তেই ট্রিগারের চাপ পড়ে, প্রচণ্ড জোরে গুলি চালানোর আওয়াজ হয়। লাবণ্য আতঙ্কে কানে হাত চাপা দেয়। কিন্তু ও কি, ওর তো কিছু হয়নি, ওর শরীর তো অক্ষুণ্ণ আছে সম্পূর্ণ। তাহলে এবার সামনে তাকায় লাবণ্য, আর সঙ্গে সঙ্গে চমকে ওঠে ও। এ কি, সালমির হাতে ধরা বন্দুকটা তাক করা আছে ওর নিজেরই পেটের দিকে। সেখান থেকে গল গল করে গড়িয়ে পড়ছে রক্ত। মাটিতে লুটিয়ে পড়ার আগেই এবার ওকে গিয়ে আঁকড়ে ধরে লাবণ্য। তারপর জিজ্ঞেস করে, এমনটা কেন করলে শালমি? এই কথার উত্তরে সালমি শুধু হাসে, ফের অত্যন্ত কষ্টে বলে, এছাড়া আর যে কোনো উপায় ছিল না ম্যাডাম। আমি আমি ভুল করে ওকে ডেকে এনেছিলাম। আমি 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 বলে গেছিলাম এই দুনিয়ায় আসার ফলে আমার মেয়ের কতটা কষ্ট হচ্ছিল।
জীবিত হোক বা মৃত, একজন মায়ের কাছে তার সন্তানের কষ্টের চেয়ে বড় যন্ত্রণার কিচ্ছু নেই। সালমি হাঁপিয়ে ওঠে, ওর নিঃশ্বাস জোরে জোরে পড়ছে। ফের ও বলে, সেজন্য মুক্তি দিলাম ম্যাডাম, যেতে যেতে আমার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার সঙ্গে ওর সমস্ত সংযোগ জীবনের মতো ছিন্ন হয়ে যায়। মায়েরা তো তাদের সন্তানের জন্য সব পারে। সালমির কথা প্রায় ফুরিয়ে এসেছে। এবার আচমকাই লাবণ্যর হাত চেপে ধরল। ম্যাডাম ম্যাডাম আমায় একটা কথা দিন। কি কথা শালমি? ওই হাসপাতালে কি হচ্ছে আপনি সেটা খুঁজে বের করবেন। আমায় কথা দিন ম্যাডাম, কথা দিন। হ্যাঁ, সেটা করব, কিন্তু তুমি যে বলেছিলে ওরা কোনো অশুভ শক্তির জন্য উপাচার করছে, তুমি তার নাম জানো? জানি। সম্মতি জানায় সালমি। তারপর অদ্ভুত ফিসফিস করে বলল, ওর নাম সপ্তম। কথাটা পুরো শেষ হওয়ার আগে সালমির নিথর দেহটা লুটিয়ে পড়ে মাটিতে। বাইরের বৃষ্টির শব্দ ধরে আসে। লাবণ্য দেখে ওর শরীর থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা উষ্মির শরীরটা ধীরে ধীরে শূন্যে হারিয়ে যাচ্ছে। লাবণ্য হাসে। যাক, এতদিনে মেয়েটা মুক্তি পেল এই দুনিয়া থেকে। সত্যি মায়েরা তাদের সন্তানের জন্য সব পারে। কেউ আসার আগে লাবণ্য এবার একটা ছোট্ট ডায়েরি বের করে তাতে একটা নোট লেখে। কেউ এই মুহূর্তে ডায়েরিটা পড়লে দেখতে পাওয়া যেত যে তাতে লাবণ্য লিখেছে, কে এই সপ্তম? ঠিক কি ঘটছে দি হোলি প্যাসেরাইন হাসপাতালে? এই রহস্যজনক মৃত্যুগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, কে এই সপ্তম? স্কুল গ্রাউন্ডে এসে পৌঁছতে বেশ অবাক হলো রিহনরা। দি হোপ হাই স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এসে জড়ো হয়েছে। শুধু তো স্কুল গ্রাউন্ড নয়, তিন দিকের বিল্ডিং জুড়ে সবাই দাঁড়িয়ে আছে। সকলের চোখে মুখে কৌতূহল আর একই রকমের চাপা উত্তেজনা। এখানে ঠিক কি হচ্ছে তা যেন কেউই বুঝতে পারছে না। ঠিক এই সময় স্কুলের মাইকগুলো গম গম করে উঠল। সেই মাইকে শোনা গেল স্কুলের হেড ম্যাম নিরুপমা দেবীর গম্ভীর কণ্ঠস্বর। স্কুলের সব ছাত্রছাত্রীকে কিছু বিশেষ ব্যাপারে সতর্ক করতে আজ এখানে সবাইকে এইভাবে ডাকা হয়েছে। আমি ভেবেছিলাম আমার স্কুলের ছাত্রছাত্রীদের এই ব্যাপারে কখনোই জানানোর প্রয়োজন পড়বে না, তার আগেই আমি সবটা আটকাতে পারব। কিন্তু না, আমি অপারগ। এখনকার পরিস্থিতি বিচার করে আমার মনে হয়েছে তোমাদের সবটা জানানো উচিত। ইতিমধ্যেই এই স্কুলে সুইটুর কথা তোমরা শুনেইছ। হ্যাঁ, সুইটু, যাকে নিয়ে নানান রকম গল্প এই স্কুলে প্রচলিত আছে। কেউ বলে সুইটু ভয়ঙ্কর এক প্রেতাত্মা, কেউ বলে সে নরকের অন্ধকার থেকে উঠে আসা এক পৈশাচিক সত্তা। এই স্কুলের লেডিস বাথরুমগুলোতে পর্যন্ত
রাতে কেউ টয়লেট করতে যায় না তার আতঙ্কে। তোমরা সবাই হয়তো জানো এই স্কুলেই আজ 2 বছর আগে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা করবার সময় শুধুমাত্র নিজের হাত কেটেই ও ক্ষান্ত হয়নি, ব্লেড দিয়ে নিজের শরীর, চোখ, গলা, এমনকি বুক, পেট পর্যন্ত চিরে ফালা ফালা করেছিল। নিরুপমা দেবী থামেন, ফের বলে ওঠেন, এই স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি ভয়ঙ্কর ঘৃণা ও রাগ নিয়েও মারা গিয়েছিল। ও এই স্কুলের শেষ দেখতে চায়। শুধু তাই নয়, এই স্কুলের প্রতিটা ছাত্রছাত্রীর ক্ষতি করতে পারলে তবেই ওর শান্তি। অত্যন্ত দুঃখের সাথে তোমাদের বলতে আমি বাধ্য হচ্ছি, ও ফিরে এসেছে। তবে ওকে ফিরতে সাহায্য করেছে এই স্কুলেরই কেউ। ছাত্রছাত্রীদের মধ্যে কোলাহল পড়ে যায়। এবার নিরুপমা দেবী কম্পিত কণ্ঠে বলেন, হ্যাঁ, ঠিকই শুনেছ তোমরা সবাই। এই স্কুলেরই কেউ ওকে রক্ত দিয়েছে। কেউ জেনে শুনে এই স্কুল গ্রাউন্ডে ওকে রক্ত উৎসর্গ করেছে। একমাত্র সেই কারণেই ও এতটা শক্তিশালী হয়ে উঠতে পেরেছে। এই স্কুলেরই কেউ নিজে থেকে হয়েছে সুইটুর মাংড়ি। নিরুপমা দেবী এবার শেষবারের মতন কম্পিত কণ্ঠে বলে ওঠেন, যে ওকে রক্ত দিয়েছ, যে ওর মাংড়ি হয়েছ, তাকে বলা হচ্ছে এই মুহূর্ত থেকে ওকে রক্ত দেয়া বন্ধ করতে। তোমরা জানো না ও কতটা ভয়ঙ্কর। তোমরা বুঝতেও পারছো না যে কি হবে একবার যদি এই স্কুলে শুরু হয় সুইটুর খেলা। এতক্ষণ আপনারা শুনছিলেন মাংড়ি, রচনা ত্রিজিৎ কর। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারী ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, পার্থ, রুবিনা, আর্য, তৃষা সেন, অস্মিতা, ইন্দ্রনীল, ঋদ্ধি, রৌনক এবং দেবস্মিতা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা। শব্দ সংযোজনে ছিল রণজয়। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য ও শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আমাদের আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।